শনিবারওয়াড়া এখানে ক্ষমতা রাজনীতির বলি হয়েছিলেন পেশোয়া নারায়ণ রাও। অনেকে এখানে ভূতের উপদ্রব আছে বলে মনে করে থাকেন। একসময় গোটা মারাঠা সাম্রাজ্য এখান থেকেই পরিচালনা করা হতো। এই মহলেই বাজিরাও মাস্তানির প্রেম এবং বিবাহকে নিষিদ্ধ এবং অস্বীকার করা হয়, তবুও তিনি তার প্রেমের কাছে হার মানেননি। পেশোয়া বাজিরাও জীবনে 40-এর উপরে যুদ্ধ করেছেন, কখনো কোনো যুদ্ধে তিনি পরাজিত হননি, কিন্তু তার প্রেমিকা মাস্তানির প্রেমে তিনি পরাজিত হন। কুশল নেতৃত্ব, বেজোর রাজনীতিজ্ঞ, अकलमंद युद्ध कौशल्य, चेहरा पे चित्तौनपुर ब्राह्मणों का तेज और आंखों में एक ही सपना, दिल्ली पे तख्त पे हो भगवादास अपना, अपना धरती अपना राज, छत्रपति शिवाजी महाराज का एक ही सपना, हिंदू भी शराज। ये बात जिसने कहा था उसका नाम पेशवा बाजीराव बल्लार भाट। सो बंधुरा ওই হচ্ছে সেই পেশোয়ার মূর্তি, আর এই হচ্ছে সেই শনিবার বাড়া। নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি ভারতের মহারাষ্ট্রের পুনেতে অবস্থিত এক রহস্যময় ঐতিহাসিক স্থান, এবং যার নাম হচ্ছে শনিবার বাড়া। আমি দাঁড়িয়ে আছি শনিবার বাড়ার একদম সামনে, আর পেছনে হচ্ছে শনিবার বাড়া, এবং এই শনিবার বাড়ার ভেতরে যে ইতিহাস সেগুলো আপনাদেরকে জানাবো। এখানে রয়েছে ক্ষমতা রাজনীতি, নিষিদ্ধ প্রেম, বিশ্বাসঘাতকতা এবং হচ্ছে রহস্যময় মৃত্যু। এরকম অনেক কিছু ঘটনা কিন্তু এখানে জড়িত আছে, যেগুলো আমি আপনাদেরকে ভেতরে গিয়ে আস্তে আস্তে জানানোর চেষ্টা করবো। তার আগে আমাদের কি করতে হবে, প্রথমে টিকিট কাটতে হবে। মূল দরজার সামনে এরকম অনলাইনের স্ক্যান বোর্ড থেকে আপনারা স্ক্যান করে খুব সহজে টিকিট কাটতে পারবেন। প্রতি পিস টিকিটের মূল্য ছিল 20 টাকা। টিকিট কাটা কমপ্লিট, এবার আমি কিন্তু ভেতরে যাচ্ছি, আর এখান থেকে কিন্তু লাইন আছে, সেটা লাইন যাওয়ার পরেই আমরা চলে যাব ভেতরে। টিকিট কাটতে আমার একটু সমস্যা হয়েছে, কিন্তু বুঝতে পারছিলাম না, তো কোনো একদম ইজি কিন্তু বুঝতে পারছিলাম না প্রথম। চলে যাব এবার। দাঁড়িয়ে আছি শনিবার বাড়ার একদম ভেতরে, দিল্লি দরজার পেছনে। এই যে পেছনে যে দরজা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দিল্লি দরজা, আর এই দরজা দিয়েই পেশোয়ারা প্রবেশ করতেন। এখন শনিবার বাড়ার অবস্থা একদম প্রায় ভগ্নপ্রায়, এবং এখানকার যে মহল ছিল, বিশাল ভবন, বিশাল মানে এই ভবন কিন্তু তৈরি করে দেওয়া হয় মারাঠা যে পেশোয়া, তার জন্য। তিনি ছিলেন প্রচুর মানে দক্ষ একজন সেনাপতি, এবং তাকে থাকার জন্য, পুনেতে থাকার জন্য এই ভবন তৈরি করা হয়। আর এই ভবনের মানে যে স্ট্রাকচার অনেক মানে হাই ছিল, এক সময় এখানে আগুন লাগে, যার কারণে এই ভবন কিন্তু পুড়ে যায়, এবং শুধুমাত্র তার ভিতটাই কিন্তু বেঁচে আছে। ঠিক আছে, তো আমরা ঘুরে ঘুরে দেখবো। আর দেখো সবকিছু কিন্তু পাথরের তৈরি, এই যে পাথর, এর উপরে কিন্তু এভাবেই 7 তলা মতো মানে ভবন ছিল, আর এখন শুধুমাত্র ওই ভবনটাই আছে, ওটাতে আমরা পরবর্তীতে যাব। সো এখন ঘুরতে ঘুরতে আমরা পেছনে ওই ভবনটাতে যাব। আর আপনাদেরকে আরো একটা জিনিস বলে রাখি, এই যে জিনিসটা, এই যে ভবন শনিবার বাড়া, এটা তৈরি করা হয়, শুরু হয় হচ্ছে 1700 সালে। হ্যাঁ, 1730 সালে শুরু হয়, এবং দিনটা ছিল শনিবার, আর শেষ হয় হচ্ছে 1732। 2 বছর সময় লাগে, যার কারণে সেটাও শেষটা হয় হচ্ছে শনিবারে, তার জন্য এই নাম রাখা হয়েছে শনিবার বাড়া। আর ওয়াড়া শব্দের অর্থ হচ্ছে ভবন। পেশোয়া বাজিরাও জীবনে অনেকগুলো যুদ্ধ করেছেন, এবং তিনি ছিলেন ছত্রপতি শাহু মহারাজের একজন বিশিষ্ট সেনাপতি। তো তিনি জীবনে 40টার উপরে যুদ্ধ করেছেন, এবং কোনো যুদ্ধে তিনি কিন্তু পরাজিত হননি। তারপরেও তিনি তার পরিবারের কাছে, তার ভালোবাসার কাছে পরাজিত হয়ে আস্তে আস্তে রোগ হওয়ার পরে, রোগগ্রস্ত হওয়ার পরে তিনি মৃত্যুবরণ করেন। এবং আমরা এবার যাওয়ার চেষ্টা করব, দেখার চেষ্টা করব পেশোয়া বাজিরাওয়ের যে পরবর্তী প্রজন্ম মানে তাদের বংশধারাকে আমরা দেখার চেষ্টা করব। ওই যে সামনে ওনারা কিন্তু দেখছেন, ওইখানটাতে আছে হচ্ছে তার একটা লিস্ট, আমরা সেগুলোকে দেখবো। সো ফ্রেন্ডস, এখন আমরা তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা একবার দেখার চেষ্টা করি। তো এই যে হচ্ছে বালাজি বিশ্বনাথ, যিনি শাহু মহারাজকে মানে প্রতিষ্ঠিত করেন সাতারাতে। তো তারপরে শাহু মহারাজের যে পেশোয়া, তিনি ছিলেন হচ্ছে বালাজি বিশ্বনাথ, এবং বালাজি বিশ্বনাথের মৃত্যুর পরে হচ্ছে পেশোয়া হচ্ছে বাজিরাও প্রথম, এবং তার আরো একটা সন্তান ছিল, এই যে শামশের বাহাদুর মাস্তানির যে হচ্ছে সন্তান। তো এটা একটা মানে গ্রুপ চলে গেল, আর একটা গ্রুপ হচ্ছে এই যে নানা সাহেব। ঠিক আছে, তো নানা সাহেবের থেকে তার বংশ পরম্পরা এখানে চলে আসছে, এবং এনারা যুদ্ধে কিন্তু মানে যে
বিশ্বাস রাও এনারা যুদ্ধে মারা যায় এবং এনার বয়স এই যে নারায়ণ রাও এনার কিন্তু এখানে হত্যা হয় খুব অল্প বয়সে। তো এনাকে হত্যা করেন হচ্ছে রঘুনাথ রাও, তো ক্ষমতার রাজনীতির জন্য। এবং এনাকে হত্যা করার পরে নারায়ণ রাওর পরে যে রঘুনাথ রাও হচ্ছে এখানকার পেশোয়া হয়। তারপরে আছে হচ্ছে বাজিরাও দ্বিতীয়। দেখুন মানবিক মানুষের কত মানবিক কাজ, জলটা খেয়ে বোতলটা গাছের উপরেই রেখে দিয়ে চলে গেছে, ডাস্টবিনটাই ইউজ করলো না। তো আমি বলবো আপনারা যারা ঐতিহাসিক স্থান পাহাড় পর্বত সমুদ্র যেখানে যাবেন অবশ্যই ডাস্টবিনটাকে ইউজ করবেন। এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আগে হচ্ছে লাইটিং শো হতো, এখন সম্ভবত এটা বন্ধ আছে। তো করোনার পর থেকে হয়তো বন্ধ। আর এখানে সবাই মানুষ বসতো, সন্ধ্যার পরে লাইটিং শো হতো। আর এখানে হয়তো কোনো পর্দা ছিল, এখন তো নেই। তো সেটার উপরে মানে রেজার লাইট দিয়ে শো করা হতো। এবার যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু সোজাসুজি নদীতে চলে গেছে, এই যে নিচে দিয়ে এখান থেকে জল নিয়ে আসা যাওয়ার ব্যবস্থা থাকতো। এটা অবশ্যই এখন গ্রিল দিয়ে বন্ধ করে দিয়ে দেওয়া হয়েছে। এই সাইডে একটা আর এই সাইডে একটা, দেখুন এটা কিন্তু তালা দিয়ে দিয়েছে পুরো সম্পূর্ণ, এই যে তালা দেওয়া আছে। নারায়ণ রাওকে যেখানে হত্যা করা হয় সেই স্থানে, এবং সেখানকার দৃশ্য সেখানকার যে ভৌতিক পরিবেশ সবকিছুই কিন্তু আপনাদেরকে আবার তুলে দেওয়ার চেষ্টা করব। সামনে যে আপনারা জায়গাটা দেখতে পাচ্ছেন একদম সামনে, ওখানটায় হচ্ছে সেই পেশোয়া নারায়ণ রাওকে হত্যা করা হয়। তো এই জায়গা থেকেই তাকে হত্যা করে নিয়ে যাওয়া হয়, ঠিক আছে। এবং তার মুখের একটাই আওয়াজ ছিল, কাকা মালা বাঁচাবা, মতলব মানে কাকা আমাকে বাঁচাও। তো এই হচ্ছে সেই দরজা, পেশোয়া নারায়ণ রাওকে হত্যা করার পরে এই দরজা দিয়েই কিন্তু নিয়ে যাওয়া হয়। এখানে লেখা আছে উপরে নারায়ণ দরজা, ঠিক আছে। আরো আপনাদেরকে দেখাচ্ছি, এখানে তার হিস্টোরি কিন্তু দেওয়া আছে। এই যে নারায়ণ দরজা, জাম্বুল দরজা, এই দরজা কিন্তু প্রথমে জাম্বুল দরজা নাম ছিল, ঠিক আছে। তো পরে যখন তাকে এখান থেকে হচ্ছে হত্যা করে নিয়ে যাওয়া হয়, তারপরে এই জায়গাটার নাম দেওয়া হচ্ছে নারায়ণ দরজা, ঠিক আছে। এখানে ছিল প্রথমে একটা জাম্বুল গাছ ছিল বড় আকারের, হচ্ছে কালো জাম, আমরা যে কালো জামটা খাই না, এই কালো জাম লোভ লোভ লেগে গেছে এখন, যাই হোক অনেকদিন খায় না। তো কালো জামের কথা বলতে বলতে আমারও লোভ লাগলো, অসুবিধা নেই, এগুলো আমাদের হচ্ছে গ্রামের ছেলে, গ্রামে খেতেই পারি। তো যে ইন্ডিয়ান ব্ল্যাকবেরি যে কালো জাম, সেটার কথাই কিন্তু এখানে লেখা আছে। তো এই জায়গাটায় ছিল সেই দরজা, আর এখান থেকেই তাকে নিয়ে যাওয়া হয়। তো পেশোয়া বাজিরাওয়ের পুত্র পেশোয়া নানা সাহেব, তার মৃত্যুর পরে তার পুত্ররা একের পর এক পেশোয়া হতে থাকে, এবং তার পুত্ররা পেশোয়া নানা সাহেবের পুত্রও যুদ্ধ বিগ্রহে মারা যায়। দেন তারপরে তার ছোট পুত্র মানে ছোট বাচ্চা, একেবারে বাচ্চা না, উনি হচ্ছেন পেশোয়া নারায়ণ রাও, তাকে পেশোয়া করা হয়। এবং তার যে অল্প বয়সে পেশোয়া হওয়া, এটা এই পেশোয়া পরিবারের মধ্যে মেনে নিতে পারেনি, এবং তার কারণে তারই কাকা তাকে হত্যা করে এবং লোক দিয়ে হত্যা করায়, এবং এই দরজা দিয়ে কিন্তু তাকে নিয়ে যাওয়া হয়। আর এই জন্যই এই দরজাটার নাম হচ্ছে সেই নারায়ণ দরজা। এখানে আগে একটা জামুল গাছ ছিল, এখন সেটাকে কেটে ফেলে দেওয়া হয়েছে। যখন তার মৃত্যুর শরীর যখন এখান থেকে নিয়ে যাওয়া হয়, তারপর থেকে এই দরজার নাম রাখা হয়েছে নারায়ণ দরজা। আর জামুল গাছটা ঠিক মনে হয় এখানেই ছিল। আর আপনাদেরকে একটা জিনিস দেখায়, পাথরের দেওয়ালের উপরে কিন্তু আবার ইটের দেওয়াল, এটা অনেক পরে হয়তো করা হয়েছে। বর্তমানে আমরা এখন দাঁড়িয়ে আছি গণেশ দরবাজার এখানে। যখন গণেশ উৎসব হতো গণেশ চতুর্থীতে, তখন এই দরজা দিয়ে মানে গণেশ উৎসবের জন্য এখানকার লোকজনরা প্রবেশ করতেন এবং যাতায়াত করতেন, সেজন্য এই দরজার নাম রাখা হয়েছে গণেশ দরজা। এবং এখান দিয়ে প্রচুর সেনা সৈন্যরা কিন্তু পাহারায় থাকতো, সেই যে নিদর্শন সেগুলো কিন্তু এখানে এখনো বিদ্যমান। বিশাল দরজা, হ্যাঁ। তো এখানে কিন্তু পরিষ্কার করছে, মোটামুটি ভালোভাবে ঘুরে দেখার চেষ্টা করব। এই যে শনিবার পাড়া, এখানে কিন্তু আমি আগেও 2বার এসেছি, এই দিয়ে আমার 3বার। তো এতটা ঘুরে নিয়ে আজকে যতটা ঘুরবো, প্রথমে 2বার এসেছি তো অতটা ঘুরে নি। তো আগে যখন আমি এসেছি তখন এই উপরের দেয়াল দিয়ে ঘুরেছি, কিন্তু এই নিচে দিয়ে হাঁটেনি। আজকে একটু সময় নিয়ে ঘুরবো, দেখবো এবং বোঝার চেষ্টা করব প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা পাথর, প্রত্যেকটা ইট, প্রত্যেকটা রাস্তা, প্রত্যেকটা বাগান, প্রত্যেকটা সাইনবোর্ড, সবগুলো হয়তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে পারি বা দেখাতে নাও পারি। তো সেটা বড় বিষয় নয়, তবে চেষ্টা করব। আর সামনে কিন্তু গণেশ মহল আছে, ওখানে কিন্তু সেই গণেশ উৎসব হতো, ওখানে আমরা যাবো। পৌঁছেছি গণপতি রংমহল, এবং এখানে সেই গণপতি রংমহল সম্পর্কে একটা সাইনবোর্ড দেওয়া আছে। এরকম সাইনবোর্ড কিন্তু
অনেক দেওয়া আছে। আর যে গণপতি রংমহল সেটা হচ্ছে এই, আপনারা হয়তো দেখে থাকবেন যে হচ্ছে বাজিরাও মাস্তানি যে ফিল্মস মুভি, সেখানেও এরকম কিন্তু একটা গণপতি মহলে পেশোয়া বাজিরাও মানে গণেশের আরতি করতে যায় এবং ঠিক এরকম। আর সেই জায়গাটা রিয়েল প্লেস যেটা আমরা মুভিতে দেখেছি সেটা হচ্ছে রিয়েল প্লেস। এটাই মুভিতে তো সাজানো ডেকোরেশন করা প্লেস, কিন্তু এটাই ছিল হচ্ছে সেই গণপতি মহল রংমহল। এবং এরকম কাঠের স্ট্রাকচার ছিল সঙ্গে। আর তার উপরে এটা কিসের বুঝতে পারছি না, হয়তো টিন হতে পারে উপরে যে ছাউনিটা। আর নিচে এরকম পাথর, এখান দিয়ে লোক দাঁড়াতো, মানে হয়তো প্রোগ্রাম করার জন্য এখান দিয়ে রাস্তা ছিল, এখান দিয়ে যাতায়াত করতো। আর এক এক করে এখান থেকে আসতো, এদিকে ছিল ফুলের বাগান। বর্তমানে আমরা এসে পৌঁছেছি খিড়কি দরজার এখানে, এবং এইখানে একটা ছোট খিড়কি দরজা আছে, যেটা শুধুমাত্র যাওয়া আসার জন্য একজন মানুষ যাওয়া আসা করতে হবে, তার জন্য কিন্তু এই দরজার নাম দেওয়া আছে খিড়কি দরজা। দেখুন এই যে এই যে অংশটুকু, এইটুকু শুধুমাত্র খিড়কি মানে যে জানো না, ঠিক আছে। তো এই হচ্ছে খিড়কি দরজা। আর উপরে হচ্ছে পায়রা এখন বাসা বেঁধেছে। আর এখানে থাকতে হচ্ছে সৈনিকরা, এরকম জায়গা ছিল সৈনিকরা এখানে। ওখানে লেখা দেখলাম 50টার মতো সৈনিক ছিল। আর এদিক থেকে যে প্রাচীরে যাওয়ার জন্য কিন্তু এরকম রাস্তা আছে, রাস্তা মানে সিঁড়ি, উপরে গিয়ে সৈনিকরা পাহারা দিত। এখন আমি অবশেষে পৌঁছে গেলাম মাস্তানি দরজার এখানে। পেছনে যে দরজাটা দেখতে পাচ্ছ খুব একটা কিন্তু হাইট না, এখান দিয়ে মাস্তানি তার পালকিতে করে আসতেন এসব বাইজিরাওর সাথে দেখা করার জন্য। আর এখন আমরা ঘুরে দেখবো এই মাস্তানির দরজার এখানকার যে ইতিহাস আছে, সেই সাইনবোর্ড কিন্তু ওখানে দেওয়া আছে। তার আগে কিছু কথা বলে রাখি, মাস্তানি ছিলেন বুন্দেলখন্ডের রাজা ছত্রসালের কন্যা, এবং তিনি প্রচুর মানে কি যুদ্ধ করতে পারতেন, মেয়ে মানুষ ছিলেন, তবে যুদ্ধ করতে পারতেন, নাচ করতে পারতেন, গান করতে পারতেন, এবং ভালো একজন দক্ষ রাজনীতিবিদও ছিলেন। সেই সাথে তিনি ছিলেন একজন সেনানায়ক। তিনি কিন্তু তার রাজ্যের যে একবার যুদ্ধ হয় এবং তিনি পেশোয়াকে নিয়ে যেতে আসেন, সেখানে কিন্তু তিনি যুদ্ধ করেন। তো আমরা সেই দরজার সামনে এসেছি, এই যে সেই দরজা এখানে। তো পেশোয়া বাজিরাওয়ের যে স্ত্রী মাস্তানি বাই, তো তার সম্পর্কে এখানে দেওয়া আছে দিস গেস্তানি। এই গেট দিয়ে আসার জন্য এই দরজার নাম রাখা হচ্ছে মাস্তানি দরজা। এবং এটা ঠিক একদম দিল্লি দরজার পাশে। দিল্লি দরজার থেকে হচ্ছে যদি আপনি এইভাবে দাঁড়ান দিল্লি দরজা থেকে, তাহলে বাম হাতে হচ্ছে এই দরজা। তো আমি একদম ওই সাইডটাতে ঘুরে ঘুরে এসেছি, ঠিক আছে, পেছন দিক থেকে দেখায়। আমি এই দিক থেকে ঘুরে ঘুরে এই দিক থেকে এসেছি, সেজন্য আমাকে মাস্তানি দরজা খুঁজতে একটু সময় লাগলো। তবে আমি আগেও দুবার এসেছি, কিন্তু মাস্তানি সম্পর্কে আমার অতটা ইন্টারেস্ট ছিল না, জানিও না, তার জন্য আমি দেখিনি। কিন্তু এবার দেখেই গেলাম। আর আপনাদেরকেও রিকোয়েস্ট করবো যে আপনারা বাজিরাও মাস্তানি মুভি যদি না দেখে থাকেন আরেকবার দেখবেন, অবশ্যই ভালো লাগবে। অনেকক্ষণ ঘুরলাম, অনেক কথা বললাম, একটু জল পিপাসা পেয়েছে। তো ভেতরে তো জল কিনতে পাওয়া যাবে না, এই ভেতরে দোকানপাট নেই। এবং এখানে যে ট্যাঙ্ক পেলাম, জলের ট্যাঙ্ক, এটা দেখে খুব ভালো লাগলো। একটু গলাটা ভিজিয়ে নেই, জলটা বেশ ঠান্ডা আছে। জলের টেস্টটা খুব আনকমন, মনে হচ্ছে নদীর জল খাচ্ছি। যাই হোক, এটা কোনো ব্যাপার না, কিন্তু জলটা ভালো জল। কিন্তু আমরা যে জলটা খাই এবং সেই জলের সাথে এর টেস্টটা একটু আলাদা বলে একটু অন্যরকম লাগলো। বর্তমানে নিচ থেকে উপরে চলে আসলাম, এবং উপরে এবার পার্চির যে বরাবর ঘুরে ঘুরে দেখবো। আর শনিবার মেলার সামনের জায়গাটা ঠিক এরকম, লোক কিন্তু ভর্তি হয়ে গেছে, আজকে সানডে, তার জন্য লোক অনেক আসছে। আর আমাদের ন্যাশনাল ফ্ল্যাগটা দেখুন। তো এবার আমরা ঘুরে ঘুরে দেখবো এখানটা। আর এর চারিদিকে কিন্তু এরকম উঁচু প্রাচীর ছিল, মানে পাঁচিল দেওয়া, তার উপর সৈন্যরা থাকতো এবং এখান থেকে কিন্তু গার্ড দেওয়া হতো। শনিবার বরাবর প্রাচীর অনেকটা এরকম বড়। বর্তমানে আমি এই প্রাচীর বরাবর হাঁটতেছি। আবারও কিন্তু চলে এসেছি সেই নারায়ণ দরজার গেটের উপরে, এবং এখানে নারায়ণ দরজা দিয়ে মানুষ কিন্তু উপরে উঠছে। আর এখানে শুনেছি যে রাতের বেলা সে আওয়াজ পাওয়া যায়, কাকা আমাকে বাঁচাও। তো এই ঘটনাটি সত্য কিনা জানি না, হেঁটেই যাচ্ছি আর চলতে আছি এভাবেই। কিন্তু মানুষ কিন্তু এর উপরে উঠে কিন্তু ছবি তুলছে এবং তারাও কিন্তু হাঁটছে। তো বিষয়টা হচ্ছে কি, মানুষের যে শোনা যায় যে রাত্রির বেলা এখানে যে শোনা যায় যে কাকা আমাকে বাঁচাও, ঘটনা কতটা সত্য সেটা জানি না। তোমরা যদি দেখো তাহলে এদিকে দেখতে হবে এরকম হচ্ছে পুরোনো কিন্তু বাড়িঘর সেইভাবে আছে। হয়তো নতুন বাড়িঘরও হয়েছে, কিন্তু পুরো সময় যে পুরানো স্থাপত্য, এই শনিবার দেখুন সেই সময়কার পুরোনো যে স্থাপত্য বিল্ডিং, সেগুলো কিন্তু আবার নতুন করে রিপেয়ার করা হচ্ছে। আর পাশে এরকম রাস্তা। শনিবার প্রাচীর থেকে আপনার ওই দূরে দেখতে পাবেন লালমহল,
আমরা একটু পরেই যাবো এই লালমহলে এবং আপনাদের ওইটা আরেকটা ভিডিওতে দেখানোর চেষ্টা করব। যে দিল্লি দরজা আর তার সামনে থেকে যে গেট, দিল্লি দরজা গেট, এই দিল্লি দরজা গেটের একটা কিন্তু কাহিনী আছে। এই এই দিকটাতে হচ্ছে দিল্লি, ঠিক আছে, তার জন্য দিল্লির দিক ফিরিয়ে এই গেট করা হয়, উদ্দেশ্য দিল্লিকে বিজয় করা। তো সেই উদ্দেশ্যেই এই গেট। আর ওই যে দেখুন ওখানে একটা পেশোয়া বাজিরাওয়ের একটা কিন্তু কি বলে ওটা, একটা মূর্তি কিন্তু বানানো আছে শনিবার বেলার দিল্লি দরজার এখানে। আর এই হচ্ছে সেই দিল্লি দরজা। এই দিল্লি দরজা কিন্তু দিল্লির দিকে মুখ করে বানানো। আর পেশোয়া বাজিরাওয়ের একটা ডায়লগ আপনাদেরকে শোনাই, वो मिट्टी हिंदुस्तान की है और वो मोरपल मुगल सल्तनत का पेड़ जिसका जड़ है दिल्ली और वो तीर मराठा साम्राज्य का, अगर जड़ पे वार करे तो बड़ा से बड़ा पेड़ भी गिर जाता है। মানে এর মানে ছিল যে হচ্ছে রাজসভায় আলোচনা হচ্ছে যে কোথায় আক্রমণ করব, দক্ষিণের নিজাম নাকি উত্তরের মুঘলদের। তো এই হিসাব করতে করতে পেশোয়া বাজিরাও এই ডায়লগ দিয়েছিলেন যে আগে আমাদেরকে দিল্লিতে আক্রমণ করে মুঘলদেরকে হারাতে হবে, তবেই পুরো মুঘল সাম্রাজ্য শেষ হবে, তবেই আমরা আমাদের মাতৃভূমিতে স্বাধীনভাবে থাকতে পারবো। তো ডায়লগটা যখন আমি প্রথম শুনি, এটা অ্যাকচুয়ালি ডায়লগ তিনি দিয়েছিলেন এবং এটা কিন্তু মুভিতেও আছে, অত্যন্ত খুব ভালো লেগেছিল। ওই যে খণ্ড বিখণ্ড যে জায়গা আপনারা দেখতে পাচ্ছেন, এইখানে ঠিক এরকম কাঠের স্ট্রাকচার দিয়ে কিন্তু সুন্দর ভবন কিন্তু তৈরি করা ছিল। আজ এই গেটটাই শুধু বেঁচে আছে, এটা হচ্ছে দিল্লি গেট, এই গেটটাই শুধু এখন বেঁচে আছে। আর ওই দূরের অংশটা কি অজানা কারণে আগুন লেগে পুড়ে যায়, আজ পর্যন্ত কেউ বলতে পারেনি। শুনেছি দুবার ওখানে আগুন লেগেছিল। এবং আমরা এবার এই জায়গাটা পুরোটা দেখাচ্ছি, দেখুন কাঠের কাজগুলো দেখুন শুধু কত সুন্দর, এভাবে কাঠের কাজ করা আছে, ঠিক আছে। তো আমি আবার কাঠ বলছি, তো এখানে আবার কাঠ তো বুঝতে পারছে না, কাঠ মনে হচ্ছে লোক। যাই হোক, এই যে কাঠের কারুকার্যগুলো দেখুন কত সুন্দর। আর এই যে দিল্লি দরজার এখানে অত্যন্ত সুন্দর, ছাদটা কিন্তু এরকম কাঠ দিয়ে তৈরি। আর এখানকার মানে যে প্লেয়ারগুলো, এগুলো কিন্তু কাঠ দিয়ে তৈরি। আর এইগুলো পাশে যে প্রাচীরগুলো দেওয়া আছে, ওগুলো পাথরের। আর পেশোয়ার যে মূর্তি, ওই যে দেখুন পেশোয়ার একটা মূর্তি কিন্তু ওখানে দেওয়া আছে। ওইখানটাতে ভিডিও করা অ্যালাউ নেই, সো সেটা বড় ব্যাপার না। আর ওখানে কিন্তু আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ দেওয়া আছে পেশোয়ার মূর্তির সামনে। ধীরে ধীরে চলে আসলাম আমার ভিডিওর প্রায় শেষ পর্যায়ে। দেখলাম, ঘুরলাম, অনেক কিছু জানার চেষ্টা করলাম, তোমাদেরকেও আমি অল্প অল্প করে কিছুটা জানানোর চেষ্টা করলাম। হয়তো সম্পূর্ণ জানানো সম্ভব নয়, আপনারা আরও পড়াশুনো করুন, আরও ভিডিও দেখুন, তবেই এই সম্পর্কে আরও জানতে পারবেন। তো পেশোয়া বাজিরাও সম্পর্কে আপনাদেরকে অবশ্যই জ্ঞান ধারণা রাখা উচিত, এটা আমি মনে করি। কারণ তার মতো একজন যোদ্ধা ভারতবর্ষে খুব বিরল। যে কাজ কেউ করতে পারেনি, তিনি সেই কাজ পরবর্তীতে তার স্বপ্ন, তার ইচ্ছা, সেগুলোকে প্রতিষ্ঠিত করেন। তিনি ছিলেন অনেক বড় মাপের একজন যোদ্ধা। তিনি তার ইচ্ছা শক্তি, তার মানে তরবার চালানোর যে শক্তি, সেগুলো দিয়েই কিন্তু অনেক যুদ্ধে জয় করেছেন। এবং তার একটা ডায়লগ আছে, সেটা আমার এখনই খুব মনে পড়ে গেল, যে চিতে কে চাল বাজ কে নজর আর বাজিরাও কা তলবার পর কবি সন্দেহ মত করনা কবি ভি মত দে সকতে। মানে চিতার চাল আর বাজ পাখি ঈগলের যে নজর, এই দুটোর উপরে কখনো সন্দেহ করা যাবে না, কারণ কখনো যে কোনো সময় কিন্তু মৃত্যু হতে পারে, ঠিক আছে। বিষয়টা হচ্ছে কি, বাজিরাও যে তরবার, তিনি যে যোদ্ধা, তরবারি বিশাল তেজ, তাকে তরবারির যুদ্ধে হারানো একেবারে অসম্ভব, তাই তিনি এই ডায়লগ দিয়েছিলেন। তো সবাই ভালো থাকবেন, আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি থাকি হচ্ছে পুনেতে, যার কারণে আমি এগুলো দেখাতে পাচ্ছি। হয়তো আরো চেষ্টা করবো পুনেতে আরো নতুন নতুন জায়গা ঘোরার, এবং সেগুলো আপনাদেরকে নতুন ভাবে পরিবেশন করার চেষ্টা করব।